পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, দেখ পুরো কাঞ্চনজঙ্ঘা। মানে কালকে যেটুকু দেখেছিলাম তার থেকে এখানে আরও অনেক বেশি তিনচুলে অবশ্য আমরা এখনও ঢুকিনি, জাস্ট পেশক রোডে এন্ট্রি করে 2 কিলোমিটার মতো এসছি আমরা। বন্ধুরা, আপনাদের এই পেশক রোড সম্বন্ধে একটু বলে রাখি আর একটু, সেটা হচ্ছে যে আপনারা যখন জোড়বাংলো থেকে এই পেশক রোড হয়ে সামনের দিকে এগোবেন তিনচুলের দিকে, তো রাস্তা কিন্তু খুবই ভালো। এবং প্রথমের দিকে মানে আপ টু 9th মাইল অর্থাৎ লামাহাটা ইকো পার্কের ঠিক একটু আগে পর্যন্ত কিন্তু রাস্তা মোটামুটি জেন্টাল স্লোপে নিচের দিকে নামবে। কিন্তু যতই আপনারা মানে লামাহাটা দিকে মানে কাছাকাছি চলে আসবেন তখন কিন্তু মানে প্রচুর পরিমাণে রাস্তা ডাউন স্লোপে কিন্তু নামবে। সেক্ষেত্রে যদি আপনারা 4 হুইলার নিয়ে আসেন, আমি বলবো যে ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে ইঞ্জিন ব্রেকিং করে কিন্তু গাড়িকে নিচের দিকে নামাবেন। নচেত সেকেন্ড গিয়ারটা দেওয়াটাও কিন্তু খুব টাফ ব্যাপার। এক এক জায়গায় এমনই ডাউন স্লোপ আছে, সেখানে আপনাকে ফার্স্ট গিয়ারেই নামতে হবে। আর অযথা কন্টিনিউ ব্রেক চেপে রাখবেন না, সেক্ষেত্রে ব্রেক প্যাড গরম হয়ে গিয়ে কিন্তু ব্রেক কিন্তু ধরবে না, তখন কিন্তু আর একটা অন্য বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। তো আমি পরামর্শ দেব যে আপনারা ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকিং করে নিচের দিকে নামবেন। আজকে এটা হচ্ছে দার্জিলিং অর্থাৎ নর্থ বেঙ্গল ট্যুরের থার্ড এবং লাস্ট ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু তিনচুলে, তাকদা এবং আপনার লেপচা জগৎ থেকে আপ টু মানে ঘর পর্যন্ত ফেরা, এই সমস্তটা কিন্তু আমি একটা ভিডিওর মধ্যেই কভার করেছি। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে এই কারণে। তো আমি একটা কারণেই কিন্তু ঘরে ফেরা পর্যন্ত আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করেছি। তার কারণ হচ্ছে হয়তো আপনারা ইউটিউবে খুব কম ভিডিওই পেয়েছেন, ম্যাক্সিমাম জায়গায় ভিডিও কিন্তু আপনারা পাবেন যে আপ টু নর্থ বেঙ্গল পর্যন্ত আসা কিংবা দার্জিলিং পর্যন্ত আসা এবং দার্জিলিংয়ে আশেপাশে ঘোরা। আমি কিন্তু রিটার্নটাও এই ভিডিওর মধ্যে কভার আপ করেছি। গুড মর্নিং গাইস, এখন আমরা লামাহাটে ইকো পার্কে এসেছি। অ্যারাউন্ড আপনার সোনাডা থেকে টুয়ার্ডস জোড়বাংলো, মানে ঘুমের আগের স্টপেজ হচ্ছে জোড়বাংলো। ওখানে 3 মাথার মোড় থেকে সোজা যদি চলে যেতাম আমরা টুয়ার্ডস দার্জিলিং দিকে চলে যেতাম। সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি ভায়া পেশক রোড। ওই একটি রাস্তা, ওই রাস্তা বরাবরই এলে আপনারা লামাহাটা ইকো পার্কে পৌঁছে যাবেন। আর আরেকটা বলে রাখি, লামাহাটা ইকো পার্ক সেটা হচ্ছে সম্পূর্ণ মানে অনেকটা উঁচুতে। তো যদি আপনাদের পায়ে সমস্যা থেকে থাকে তাহলে একটু কষ্ট হবে। আর এখানে 20 টাকা এন্ট্রি ফি, গাড়ি পার্কিং চার্জ এখনও পর্যন্ত কিছু বলেনি, মনে হয় কিছু লাগবে বলে মনে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিট সময় লাগবে যদি নর্মাল স্পিডে আসা যায়। আমি আরও স্লোলি এসেছি, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই কারণে আমার একটু 1 ঘন্টা মতো সময় লেগেছে। আর সেকেন্ড হচ্ছে এই রাস্তায় আসতে গেলে জোড়বাংলার পরে স্টপেজ পড়বে আপনার 3 মাইল, তারপরে পড়বে 6 মাইল, তারপরে হচ্ছে 9 মাইল। আর 3 মাইলের পরে 6 মাইল যে স্টপেজটা পড়বে, ওখান থেকে ওই রাস্তাটা মানে 6 মাইল ঢোকার আগে একটা রাস্তা বাঁ দিকে উপর দিকে উঠে যাচ্ছে। আপনারা যদি আসেন দেখতে পাবেন, ওখানে লেখা আছে দাওয়াই পানি ভুটিয়া বস্তি। ওইখানে একটা দার্জিলিংয়ের একটা অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানি, ওই দিক দিয়ে যাওয়া যায়। আর লামাহাটাতেও কিন্তু, এটা অ্যাকচুয়ালি লামাহাটাতেও কিন্তু অনেক হোমস্টে আছে, আপনারা এখানেও কিন্তু হোমস্টেতে থাকতে পারেন। আর পেছন দিকে আপনাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছে, একবার দেখুন। এই হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, উপরে পুরো বরফ জমে আছে, পুরো লম্বা টানা। কাশি আমার ছাড়বে না, পিছন একদম পুরো পেছন পর্যন্ত দেখা যাচ্ছে পুরো, মানে জাস্ট অসাধারণ। মানে কালকে আমরা বাতাসি ঝালুক থেকে যেটুকু দেখেছিলাম সেটা সামান্য একটু চূড়া মতো, কিন্তু এখান থেকে পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। জানি না, আমি যেটুকু শুনেছি তিনচুলোতেও নাকি গেলে আমরা যে হোমস্টেতে থাকবো ওখান থেকে নাকি খুব ভালো ভিউ দেখা যায়। তো ওখানে আগে হোমস্টেতে পৌঁছানোর পরে ব্যাপারটা দেখি, তারপরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপাতত পুরো লামাহাটে ইকো পার্কটা দেখুন আপনারা। এই হচ্ছে আপনার এই হচ্ছে পার্ক,
ওইখানে উপরে ওয়াচ টাওয়ার আছে। আর পাইন ফরেস্টের ভেতরে পুরো ঘুরঘুরটি অন্ধকার, অনেকটা খাড়াইতে এই এলাকাটা। দেখি এখন ওই যে আপনার ওয়াচ টাওয়ারটা আছে ওখানটা একবার যাওয়ার চেষ্টা করি। আর এখানে মোটামুটি ভালো রকম আননোন টাইপের সব ফুটে আছে। হাঁপিয়ে উঠছে রীতিমতো, বুঝলেন তো। উপর দিকে উঠতেছে তো, এত অভ্যাস তো আর আমাদের নেই। আমরা সমতলে থাকার মানুষ, কালে ভদ্রে পাহাড়ে আসি, কিন্তু যারা এখানকার বাসিন্দা তাদের পক্ষে কোনো ব্যাপারই নয় এই সমস্ত জায়গায় চড়া। তো যাই হোক, এরপরে আসছি যে কি এবারে আপনাদের একদম তিনচুলিতে গিয়ে আপনাদেরকে হোমস্টে দেখাচ্ছি। আমরা কোন রাস্তা থেকে ডান দিক নেব সেটা আপনাদেরকে বলে দেবো, দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা তিনচুলিতে চলে এসেছি। তিনচুলে ঢোকার একটু আগে, এই 2-3 কিলোমিটার আগে মতো বহুত পরিমাণে একটু ট্রাফিক মতো হয়েছিল, সেখানে আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে। তারপরে আপনার তিনচুলে আমরা এখন চলে এসেছি। এইটা হচ্ছে আপনার মেন, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এইখানে রাস্তার উপরে গাড়ি পার্ক করে রাখা আছে। মোটামুটি সময় দেখাচ্ছিল 1 ঘন্টা 10 মিনিট মতো। আমাদের মোটামুটি ধরে রাখুন আপনার লামাহাটে ইকো পার্ক দেখে ওখানে টাইম একটু নষ্ট হয়েছে, সেখান থেকে আমরা মোটামুটি ঘন্টা 2-এর ভেতরে পৌঁছে গেছি। আচ্ছা, এই গাড়ি এখানে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, কুসুম হোমস্টে। উপরে ছাদ আছে সুন্দর, আর ওপাশে পাহাড়ি ভিউ। আর এই হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে আপনাদের হোমস্টের পথে যেতে হবে। আর নিচে সব রুমগুলো আছে। আপনাদেরকে রুম ওই আর একটা জিনিস দেখিয়ে দিই। ওই দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আপনার বোম্বাদারা ভিউ পয়েন্ট। মানে বোম্বাদারা ভিউ পয়েন্টের একদম কাছে আমরা আছি। এবার চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে মেন এন্ট্রান্স, ছোট্ট একটা গেট করা আছে। এদিকটা একটা ছোটো বারান্দা আছে, এদিকে 2খানা রুম আছে। আর এদিকে আপনার পরপর 1খানা রুম আছে, আমরা যে রুমটায় আছি। আর এইটা হচ্ছে ওপরে সিঁড়ি ছাদে যাওয়ার, আর এইটা নিচে হচ্ছে আপনার ডাইনিং রুমে যাওয়ার। এই হচ্ছে রুমে একটা বড় ডবল বেড খাট, এদিকে একটা সিঙ্গেল খাট। এদিকে আপনার পুরো পাহাড় দেখা যাচ্ছে জানলা দিয়ে। আপনাদের বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, গিজার আছে, বেসিন আছে, একটা মিরর আছে। আর বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় রাখার জায়গা র্যাক আছে। এই হচ্ছে আপনার হোমস্টে রিভিউ। আচ্ছা, বাদ বাকি আমি কিন্তু সোনাদার থেকে কিন্তু এখানে ঠান্ডা একটু তুলনামূলকভাবে কম। জানি না এবার রাত্রিবেলা কীরকম ঠান্ডা পড়বে এখানে। তবে এখানে একটা জিনিস প্লাস পয়েন্ট, রোদটা পাচ্ছি, রোদ যথারীতি পাচ্ছি আমরা। রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, রং করা আছে। এখানে ব্ল্যাঙ্কেট সবই আছে। একটা 2খানা চেয়ার আছে, একটা আছে এখানে। আর আমরা অলরেডি এখানে রুমে এন্ট্রি করেছি, সেই কারণে রুমটা একটু মেসি হয়ে গেছে। আর এদিকে একটা আপনার বেডসাইড টেবিল মতো আছে, একটা ড্রয়ার আছে, নিচে একটা কাবার্ড আছে, কিছু আপনাদের প্রাইভেট জিনিস রাখতে হলে এখানে রাখতে পারেন। আর এখানে প্লাগ পয়েন্ট একটা আছে, এদিকে একটা প্লাগ পয়েন্ট। এই দুটো মোট প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি আপাতত। আর রুমের সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফোন নাম্বার, লোকেশান সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ডাইরেক্ট ফোন করে কিন্তু এই রুমে আসতে পারেন, এই তিনচুলের হোমস্টেতে। আচ্ছা, এই বাইরের দিকেও কিন্তু একটা বারান্দা আছে, এদিকেও আরেকটা রুম আছে। এই রুমটা এখনও অকুপাইড মনে হচ্ছে। আর এদিকে সুন্দর বাগান আছে নিচে, রুমের নিচে অনেক হোমস্টে আছে এখানে, প্রচুর। এই হচ্ছে আপনার টোটাল ভিউ পাহাড়ি এলাকার তিনচুলের। ভালো জায়গা, খারাপ নয়, যথেষ্ট ভালো লাগছে। মানে সোনাটাতে যে পরিমাণ ঠান্ডা পেয়েছিলাম সেই তুলনায় এখানে ঠান্ডা একটু কম পাচ্ছি, সেটাই একটু মনের মধ্যে স্বস্তির মানে কারণ আর কি বলবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমরা বিকেলবেলা যখন বোম্বাদারা ভিউ পয়েন্টে যাব তখন আপনাদেরকে আবার ওই জায়গাটা দেখাবো।
গাইস তিনচুলে থেকে এটা হচ্ছে বুম্বাদারা ভিউ পয়েন্ট। আর নিচে হয়তো এই যে বাগানটা, এটা হচ্ছে পেশক টি গার্ডেন। আর এদিকে দূরে আপনার পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, একদম লম্বা টানা। ওই দূরেও দেখা যাচ্ছে, কতটা ক্যামেরায় আসছে আমি বলতে পারবো না, যতটা পেরেছি জুম করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, তবে এইটা স্পষ্ট দেখা যাচ্ছে আশা করি। এটা আমাদের হোমস্টে থেকে বুম্বাদারা ভিউ পয়েন্ট হাঁটা পথে 1 মিনিট। আর এই যে নিচে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আমরা এসছি। এটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। একদিকে তিস্তা নদী, একদিকে রঙ্গিন নদী, দুটো নদী একসাথে এক জায়গায় অ্যাটাচ হচ্ছে বলে বা মিলন হচ্ছে বলে এই জায়গাটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি নেই, আর গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জেস নেই। দেখতেই পাচ্ছেন একদিকে ঘোলা জল, একদিকে সবুজ জল, কিন্তু কেউ কারোর সাথে মিশে গিয়ে অন্যরকম রং যে হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তিনচুলে থেকে পরের দিন আমরা আজকে প্রথম লোকাল সাইট সিনের মধ্যে লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখতে এসেছি। এইটা মোটামুটি আমাদের হোমস্টে থেকে আধা ঘন্টার মতো সময় লাগলো। গাইজ আমরা অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি। মোটামুটি লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা। আর সেকেন্ডলি হচ্ছে আপনারা একবার অরেঞ্জ গার্ডেনটাকে দেখুন আগে, পুরো লেবু হয়ে আছে, পাকা একদম, দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে, কিন্তু আদপে তা নয়। আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ পুরো, কারণ এটা একটা বিস্ময়কর জিনিস যে আমরা কমলা লেবুর বাগানে চলে এসেছি। আচ্ছা, প্রথমে আমরা পেশক রোড ধরে খানিকটা আসার পরে পেশক রোড থেকে আপনার তিনচুলের রাস্তা উপর দিকে উঠে গেছে ডান দিকে। আপনারা যখন পেশক রোড দিয়ে আসবেন সেখান থেকেই আপনাদের সাইনবোর্ড পাবেন যে ডান দিকে তিনচুলের যাওয়ার রাস্তা। আমরা ওই তিনচুলে থেকেই আবার পেশক রোড ধরে প্রথমে আমরা এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে আবার ব্যাকে পেশক রোডের রাস্তা ধরে ওই পেশক রোড থেকে আবার একটা রাস্তা বাঁ দিকে টার্ন নিচ্ছে, সেটা আপনার এই অরেঞ্জ গার্ডেনের দিকে আসছে। রিটার্ন করার সময় আমরা আবার সেম রাস্তা ধরে আবার পেশক রোডে উঠে আবার তিনচুলের দিকে যাব। মানে পেশক রোডটা হচ্ছে মেন, এই মেন রাস্তা ধরেই আপনাদেরকে সব জায়গায় রাস্তা ডাইভার্ট হচ্ছে। আচ্ছা চলো, এই রাস্তা ধরেই আপনাদের পুরো সব কিছু ডাইভারশন হচ্ছে। এখান মেন পেশক রোডটাকে আপনারা মেন রোড ধরবেন, ওখান থেকে কিন্তু আপনাদের সমস্ত ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা বাঁ দিক এবং ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চার লাগেনি, আমাদের দুজনের লেগেছে 100 টাকা। দেখা যাক, এখান থেকে তো লেবু কেনার ইচ্ছা আছে। হ্যালো গাইস, তিনচুলেতে এসে যদি আপনারা লোকাল সাইট সিন ঘোরার জন্য যদি কোনো ড্রাইভারের যদি দরকার পড়ে, আপনি রকি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। আপাতত উনি কিন্তু আমাদের ড্রাইভ করে সমস্ত জায়গায় কিন্তু উনি আমাদেরকে লোকাল সাইট সিন ঘোরাচ্ছেন। আমরা অলরেডি লাভার্স মিট ভিউ পয়েন্ট এবং অরেঞ্জ গার্ডেন দেখেছি, এরপরে আমরা পেশক টি গার্ডেন দেখব, এবং আফটার লাঞ্চ আমরা তাকদা যাব, তাকদা রংলি টি গার্ডেন, এবং তার সঙ্গে আপনার অর্কিড বাগান যেটা আছে সেটা দেখব। উনি আমাদেরকে ঘোরাবেন, এবং পাহাড়ি রাস্তায় উনি যেভাবে মানে গাড়ি চালাচ্ছেন, মানে জাস্ট অসাধারণ যাকে বলা ধরে। মানে আপনাদের যদি নিজেদের গাড়ি নিজেরা চালিয়ে যদি কোনো প্রকার মানে একটু যদি সংকোচ বোধ হয়, আপনারা কিন্তু বিনা দ্বিধায় ওনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। তিনচুলোতে এসে বা যেখানে হোক ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু উনি আপনাদেরকে সমস্ত সারা দিনের কিন্তু আপনাদের সব ভিউ পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেবে। তো আমি ওনার ফোন নাম্বারের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গাইজ, আমরা এখন পেশক টি গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি, গাড়ি এখানে দাঁড় করিয়েছি। এখানে অনেক ফটো সেশনের জায়গা আছে, আপনারা ওই ড্রেস পরে কিন্তু এখানে ছবি তুলতে পারবেন। এইখানে একটা কাউন্টার আছে, নিচে আরও 2-3টে কাউন্টার আছে। এখানে ওই ড্রেসের চার্জ আপনার 100 রুপিস নেয়।
তো ওই ড্রেস পরে কিন্তু আপনারা ছবি এখানে চা বাগানের ভেতরে ছবি তুলতে পারবেন। হ্যালো গাইস, আমরা আবার হোমস্টেতে ব্যাক করেছি। এসে চান টান করে লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা, আপনাদেরকে আমার পেছন দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই পেছন দিকে এইটা আপনার পেশক রোড থেকে একটা ডান দিকে তিনচুলের দিকে আসছে এই রাস্তাটা। আর এইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ির পাশেই হচ্ছে আপনার হোমস্টে। যে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই হোমস্টের নাম হচ্ছে কুসুম হোমস্টে, একদম মেন রোডের ওপরেই। এই রাস্তাটা আর সামনের দিকে যে রাস্তাটা দেখাচ্ছি, মানে হোমস্টে রাস্তাটা, এই রাস্তার তাকদা অর্কিড গার্ডেন এবং আপনার রংলিত টি গার্ডেনের দিকে যাচ্ছে এই রাস্তাটা। তো আমরা কিন্তু প্রথমে সোনাডা থেকে ভায়া জোড়বাংলো থেকে ডান দিক নিয়েছি পেশক রোড থেকে প্রথমে স্টপেজ পড়বে আপনার 3 মাইল, তারপরে পড়বে 6 মাইল। এই 6 মাইল থেকে আর একটা রাস্তা বাঁ দিকে উঠে যাচ্ছে, আপনারা সাইনবোর্ড দেখতেই পাবেন, দাওয়াই পানি ভুটিয়া বস্তি লেখা আছে। ওদিকে না উঠে আপনারা পেশক রোড বরাবর যেমন আসছেন সেইভাবে আসবেন। খানিকটা আসার পরে আপনার পড়বে 9 মাইল, যেখানে হচ্ছে আপনার লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা ইকো পার্ক ক্রস করে ওই একই রাস্তা ধরে আপনারা চলে আসবেন। 9 মাইলের পরে মনে হচ্ছে 12 মাইল বা 10 মাইল এরকম কিছু একটা জায়গা হবে। ওইখানে আপনারা দেখতে পাবেন যে পেশক রোড থেকে ডান দিকে একটা রাস্তা উপর দিকে উঠছে, ওখানে সাইনবোর্ড দেওয়াই আছে টুয়ার্ডস তিনচুলে অ্যান্ড তাকদা। সুতরাং আমরা ওই রাস্তা ধরেই কিন্তু এই ওপরে এসছি। মোটামুটি এটা পুরো পেশক টি গার্ডেনের ভেতর দিয়ে পুরো রাউন্ড দিয়ে এই রাস্তায় আসতে হয়, এবং এই রাস্তার উপরেই আপনাদেরকে হোমস্টে দেখালাম এক্ষুনি। আর আমরা আজকে যে আপনার লাভার্স ভিউ পয়েন্ট এবং অরেঞ্জ গার্ডেন দেখলাম, সেটা কিন্তু আমরা আবার ব্যাকে ওই পেশক রোড থেকে সোজা আবার নিচের দিকে নেমে গেছিলাম। আমরা আর ব্যাকে কিন্তু আপনার জোড়বাংলোর দিকে বা লামাহাটার দিকে না গিয়ে আমরা আরও তিস্তা বাজারের দিকে এগিয়ে গিয়েছিলাম। সেখানে ওই মোটামুটি 20-25 মিনিট মতো গেলে আপনার লাভার্স মিট ভিউ পয়েন্ট। ওখান থেকে আবার আরও নিচের দিকে যদি নেমে যান, তাহলে আপনারা ওই আপনার ক্যাম্পিং সাইট আছে তিস্তা নদীর তীরে, ওইটা আছে, ওখানে আপনারা যেতে পারেন। ওটা দিয়েও আপনারা কিন্তু সিকিম গ্যাংটকের দিকে চলে যাওয়া যায়, কালিম্পংয়ের দিকে চলে যাওয়া যায়। তো আমরা ওদিকে আর যাইনি, আমরা ওখান থেকে ব্যাক করে আবার পেশক রোড থেকে রিটার্নের দিকে, মানে তিনচুলের দিকে ফেরার পথে আবার একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, যেটা আপনার অরেঞ্জ গার্ডের দিকে যাচ্ছে। ওই অরেঞ্জ গার্ডেন দেখে আবার আমরা ওই অরেঞ্জ গার্ডেনের রাস্তা ধরে আবার পেশক রোডে উঠলাম, উঠে আবার আমরা এই তিনচুলে চলে এলাম। এবারে এই তিনচুলে থেকে আমরা যে তাকদা যাব, আমরা কিন্তু আর পেশক রোডের দিকে নামবো না। আমরা এই হোমস্টের যে সামনে যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম, এই রাস্তা বরাবরই সোজা সামনের দিকে এগোবো। এখান থেকে মোটামুটি গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে আধা ঘন্টা সময় লাগবে তাকদা অর্কিড গার্ডেন, আর রংলিত টি গার্ডেন মোটামুটি ওরকমই সময় লাগবে। আমি ঠিক জানি না, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনটা আগে আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছে এবং তারপরে কোনটা পড়ছে, সেই মতো আপনাদেরকে আগে ভিডিওতে দেখাবো এবং কতক্ষণ সময় লাগছে। ড্রাইভারের মতামত অনুযায়ী মোটামুটি এই দুটো যা স্পট ঘন্টা 2-এর মধ্যে কভার আপ হয়ে যাওয়ার কথা। তো এখন বাজে প্রায় 2:10 মতো। আশা করি বিকেল 4টের মধ্যে আমরা আবার এই হোমস্টেতে ব্যাক করতে পারবো। তো যাই হোক, আপনাদেরকে ড্রাইভার দাদা আমাদের চলে এসছেন, আমি সামনে গিয়ে আপনাদেরকে তাকদা অর্কিড গার্ডেন এবং রংলিত টি গার্ডেন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন তাকদা অর্কিড সেন্টারের বাইরে চলে এসেছি। মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগলো। আর তাকদা মানে এরিয়ার মধ্যে ঢোকার পর থেকেই একটু রাস্তা খুবই ন্যারো, আর একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা আসবে, সেই কারণে একটু ট্রাফিকও আছে। রাস্তা খুব একটা কন্ডিশন কিন্তু ভালো নয়, তবে আসা যাবে। মোটামুটি আধা ঘন্টার রাস্তা। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তাকদা অর্কিড গার্ডেনে ঢোকার গেট। এই তাকদা অর্কিড গার্ডেনে কিন্তু এন্ট্রি ফিস 20 টাকা করে পার হেড। আমাদের দুজনের 20-40 টাকা লেগেছে। আমার মেয়ের কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি লাগেনি। আচ্ছা, এখানে অর্কিডের বাগান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের অর্কিড গাছ লাগানো আছে এবং প্রত্যেকটা মানে মার্কিং করা আছে যে কোন গাছটা কি গাছের নাম। পুরো প্ল্যান্টেশন করা আছে, অর্কিড প্ল্যান্টেশন, এবং সেট ফেট সব কিছুই দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। জায়গাটা বেশ ভালোই, খারাপ নয়।
অনেকটা আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতো লাগছে এই জায়গাটা। আপনাদের কি মনে হয়? বোটানিক্যাল গার্ডেনে কিন্তু, হাওড়ার বোটানিক্যাল গার্ডেন, সেখানে কিন্তু এরকম একটা জায়গা আছে, সেটা আরও চওড়া। আর এইখানে আপনারা গাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অর্কিড গাছ লাগানো আছে। এই যে বিভিন্ন ধরনের অর্কিড গাছ। হ্যালো গাইস, আমরা তাকদা অর্কিড সেন্টার থেকে এখন রংলি টি গার্ডেনে এসেছি। মোটামুটি ওই 2 কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ। আর আপনাদেরকে মোটামুটি এখানে কোনো প্রকার এন্ট্রি ফি কিছু নেই, মেন রাস্তার উপরেই টি গার্ডেন। দেখুন একটু, দারুণ কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একদম সেই সবুজ গালিচার মতো পুরো লাগছে, একদম পুরো সবুজ গালিচার মতো। সামনে পাহাড়, মানে এখানকার যারা টি প্ল্যান্টেশনের কাজ করে যথেষ্ট খাড়াইয়ের মধ্যে নেমে কিন্তু এদেরকে চায়ের পাতা তুলতে হয়। মানে ভাবতে গেলেই আমাদের নিজেদেরও অবাক লাগছে যে আমরা হলে কোনোদিন পারতাম না। যেখানকার যে মানুষ তারা সেইভাবেই অভ্যস্ত, এবং সেই হিসেবে মনে হয় পারিশ্রমিকও খুব একটা বেশি এরা পায় না, প্রতি রোজের হিসাবে পায় এরা। যাই হোক, আজকে মোটামুটি 3 চুলের লোকাল সাইট সিনের কমপ্লিট আমাদের। আমরা এখান থেকে আমার হোমস্টেতে ব্যাক করব, হোমস্টেতে নাইট স্টে করব। যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে আমাদের যেতে। আগামীকাল তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আজ 22শে ডিসেম্বর। আমরা 3 চুলি হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি। আমরা আজকে যাব লেপচা জগৎ। তো রাস্তা সম্বন্ধে বলে রাখি, আমরা 3 চুলে আসার আগে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা ধরেই কিন্তু আমরা জোড়বাংলো পর্যন্ত যাব, পেশক রোড হয়ে। জোড়বাংলো থেকে ডান দিক নিয়ে আমরা ঘুম স্টেশন পর্যন্ত যাব। ঘুম স্টেশন থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ডান দিকের রাস্তাটা দার্জিলিং সিটির দিকে যাচ্ছে এবং বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে আপনার মিরিকের দিকে। আমরা ওই মিরিক যাওয়ার রাস্তায় ধরবো এবং মিরিক দিকে গিয়ে মিরিক লেক যদি দেখার সময় সুযোগ হয় তবেই যাব, না হলে মিরিক ঘুম থেকে লেপচা জগতে আমাদের হোমস্টে বুকিং আছে। তো লেপচা জগৎ পর্যন্ত মোটামুটি অ্যারাউন্ড 5 থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে। আপাতত সীমানা ভিউ পয়েন্টটা কাছাকাছির মধ্যে পড়বে, সেটাই দেখব আমরা আশা করি। দেখা যাক, সময় সুযোগের উপর ডিপেন্ড করছে কোনটা আগে দেখব। দেখতে থাকুন গাইজ। আমরা সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি। মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো 3 চুলে থেকে, মানে সামান্য জোড়বাংলো থেকে আপ টু ঘুম স্টেশন পর্যন্ত আসতেই সময় লেগে গেছে আধা ঘন্টা। এত পরিমাণে ট্রাফিক, দার্জিলিং ট্রাফিক একদম মানে জঘন্যতম ট্রাফিক যাকে বলে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলো তো দাঁড়িয়েই থাকলো। যাই হোক, এই সীমানা ভিউ পয়েন্টে এই যে গাড়ি আপনারা দাঁড়িয়ে আছে দেখছেন, এখানে গাড়ি সামনের দিকে আমি পার্ক করেছি। এখানে কিন্তু কোনো প্রকার গাড়ি পার্কিং চার্জ কিছুই নেই, এখানে কোনো টিকিট নেই। দূরে আপনাদেরকে এই নেপালের গ্রাম দেখা যাচ্ছে। এখানে গাড়ি ঘোড়াও আমরা হয়তো দেখতে পাচ্ছি টুকটাক, ক্যামেরায় অতটা হয়তো আসবে না, কিন্তু গ্রামটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এলেই কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে আসবে, ওয়েলকাম টু নেপাল। সুপ্রভাত বন্ধুরা, আজ 23শে ডিসেম্বর। আজকে গতকালকে আমরা লেপচা জগতে এসে 1 নাইট স্টে করেছি। ঘুম থেকে লেপচা জগৎ মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। আর এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টেটার পেছন দিকে আমাদের হোমস্টে, সামনে বিশাল বড় পার্কিং। আর এই মেন রাস্তা ডান দিকে চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস মিরিক, আর বাঁ দিকে চলে যাচ্ছে টুয়ার্ডস ঘুমের দিকে। ঘুম স্টেশনের দিকে বাঁ দিকে যাচ্ছে আর ডান দিকে মিরিক যাচ্ছে। আমরা এখন ডান দিকেই যাব, টুয়ার্ডস শিলিগুড়ি দিয়ে কলকাতায় ফিরবো, বাড়ি ফিরবো আজকে। এখন বাজে সকাল প্রায় 6:30 মতো। আমাদের যেহেতু অনেকটা রাস্তা কভার আপ করতে হবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আপনাদেরকে একটু হোমস্টেটা দেখাই, চলুন। এইখানে গাড়ি পার্কিং করে রাখা আছে, পরপর প্রচুর গাড়ি আছে, ছোট থেকে বড় আরম্ভ করে সব রকম গাড়ি আছে এখানে, সুতরাং পার্কিং নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। আর এই সামনে একটা পেপার অ্যান্ড স্পাইস বলে রেস্টুরেন্ট আছে এবং পাশে আর একটা আছে ফাকরিন হোমস্টে। আর
এই দুটোর মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তাতে ঢুকেই কিন্তু আমাদের হোমস্টে। চলুন আপনাদেরকে হোমস্টেটা দেখাই। ওই যে এন্ট্রান্সটা আপনাদের দেখালাম, ওই এন্ট্রান্স থেকে এতটা পর্যন্ত আসতে হবে, দিয়ে এই হোমস্টেতে ওঠার সিঁড়ি। এই হচ্ছে হোমস্টের নাম, সাংমু কন্যা হোমস্টে, সাংমু। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমি তাছাড়া ডেসক্রিপশন বক্সে আর একটা নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারটাতে ফোন করে আমরা এখানে এসছি। চলুন এবার উপর দিকে যাওয়া যাক। এদিকেও কয়েকটা রুম আছে, আমরা একদম টপ ফ্লোরে আছি। এই হচ্ছে বারান্দা, পুরো কাঁচ দিয়ে ঘেরা। ওদিকে একটা রুম আছে, আমরা এই রুমটায় উঠেছি। অন্যান্য হোমস্টে থেকে এই হোমস্টেতে দুটো খাট আছে, বেশ বড় সাইজের খাট, এবং বেডের তলায় বেড গরম করার মেশিন ওখানে আছে। এপাশে একটা জানলা আছে, ওপাশে একটা জানলা আছে। ওই জানলা দিয়ে সুন্দর সূর্যের আলো ঢোকে। রুমের ডেকোরেশন খানিকটা এরকম দেখতেই পাচ্ছেন, খুবই ওয়েল ডেকোরেটেড। একটা টেবিল আছে, আমরা যেহেতু গতকালকে এন্ট্রি করেছি সেই হিসাবে রুমটা একটু মেসি হয়ে আছে। একটা মিরর আছে। আচ্ছা, এখানে আপনার হ্যাঙ্গার আছে জামা কাপড় টাঙানোর। এখানে একটা টি টেবিল মতো আছে, এখানে একটা চেয়ার আছে। আর এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, এখানে একটা জানলা আছে, আর আপনার গিজার আছে, আর এই বেসিন, বালতি, মগ সব কিছুই আছে। এবং কোমোড থেকে আরম্ভ করে বাথরুম পুরো নিট অ্যান্ড ক্লিন। বারান্দার জানলা দিয়ে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। সঙ্গে খানিকটা কাঞ্চন আপনাদেরকে, হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, গতকাল মানে ভিউ পয়েন্টটা দেখেছি, আজকে আমরা সীমানের ভিউ পয়েন্টের পাশ দিয়েই যাব, এবং তার সঙ্গে আপনার পাইন যে ভিউ পয়েন্ট আছে ওটার পাশ দিয়ে যাব। এখান দিয়ে যেতে গেলে, মিরিকের দিকে যেতে গেলে ভায়া মিরিক হয়ে যেতে হবে। তো সেই প্রথমে পড়বে পাইন ভিউ পয়েন্ট, তারপরে পড়বে আপনার সীমানা ভিউ পয়েন্ট, তারপরে পড়বে হচ্ছে মিরিক লেক। তো মিরিক লেকে আমরা ঢুকবো না, আমরা রাস্তার উপরেই পড়ে, আমি যেটুকু জানি টিংলিং ভিউ পয়েন্টটা পড়ে, ওখানে আই লাভ মিরিক এমব্লেমটা লেখা আছে। ওখানটায় জাস্ট 5 মিনিট ব্রেক দেবো, ব্রেক দিয়েই আমরা কিন্তু ডাইরেক্ট শিলিগুড়ি খাপড়াইল মোড়ের দিকে এগোবো। আর আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি রে ভায়া মিরিক হয়ে আমরা সমতলে যখন নামবো, সেটা জায়গাটার নাম হচ্ছে গাড়িধুরা বলে একটা জায়গা পড়বে। সেখান থেকে কিন্তু পাহাড়ি রাস্তা শেষ, এবং আপনার শিলিগুড়ি সমতল রাস্তার মধ্যে আপনি এন্ট্রি করে যাবেন। তারপরে ওখানে খাপড়াইল মোড় থেকে এবার আমরা সোজা ইসলামপুর বাইপাস দিয়ে বেরিয়ে যাব। তো রাস্তা যেতে যেতে আমি যতটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রাস্তা সম্বন্ধে, এবং কটা কি টোল কাটলো না কাটলো, কটার সময় আমরা পৌঁছাচ্ছি কলকাতায়, তার সমস্ত বিবরণ কিন্তু আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দিতে থাকবো। তো যাই হোক, আজকে আমাদের নর্থ বেঙ্গলের শেষ দিন, আমরা নর্থ বেঙ্গল থেকে বেরিয়ে যাব। আমাদের হয়তো পৌঁছতে পৌঁছতে রাত্রি হবে কলকাতা ঢুকতে ঢুকতে। এখন প্রায় 7টা বাজতে যায়, আমরা আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। সবাই আমরা পুরো রেডি হয়ে গেছি, গাড়িতে আস্তে আস্তে মালপত্র লোডিং করছি, কেননা সিঁড়ি দিয়ে অনেকটা উঠতেই হচ্ছে, দেখতেই পেলেন আপনারা। তো সেই কারণে আমি একটা ব্যাগ নিচে রেখে এসেছি, আরও যে দুটো ব্যাগ আছে সেগুলো টুকটাক গোছানো হয়ে গেলে সেগুলোকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে নিচে নামার সময় কোনো কিছু আর অসুবিধা না হয়। তো যাই হোক, দেখতে থাকুন আপনারা, রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ, এই হচ্ছে পাইন বনের জঙ্গল, পাইন ভিউ ফরেস্ট। এখানে কোনো প্রকার এন্ট্রি ফি কিছু নেই, আমরা সকাল সকাল এসেছি, তো জানি না পরে আবার এন্ট্রি ফি হবে কি হবে না। হ্যালো গাইজ, আমরা এখন টিংলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। ওপরটা আপনারা দেখতে পাচ্ছেন, বসার জায়গা। আর এখানে মোটামুটি রাস্তার ধারে গাড়ি পার্ক করে দিয়েছি। আর এখানে আই লাভ মিরিক এমব্লেমটা লেখা আছে। মিরিকের পর থেকে এইখান পর্যন্ত রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, ঝাঁক জামড়া উঠে গেছে রাস্তার, এরকম অবস্থা। গাইজ, এখন দুপুর 2টো বাজে, আমরা ডালখোলা বাইপাসের উপরে আছি। এইখানে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার ক্রস করে আমরা এসেছি।
এই ফ্লাইওভারের আগে আপনার একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়বে, মানে কলকাতার দিকে এলে আপনার ওই দিকেই পড়বে। ফ্লাইওভারটা জাস্ট ক্রস করেই এখানে একটা ধাবা মতো আছে। এই ধাবাটায় আমরা দুপুরবেলা খাবার খেলাম। খাওয়ার মান খুবই ভালো আর খিদের পেটে অসম্ভব ভালোও লাগছে। এবার আমরা এদিকে কলকাতার দিকে এগোবো। এখানে লোকেশান বলতে তেমন কিছু নেই, এখানে জিয়ারুল একটা স্টোর বলে দেখাচ্ছে, আর একটা সাইড দিয়ে রাস্তা চলে যাচ্ছে ডালখোলা বাইপাসের ওপরেই মোটামুটি দোমোহনার কাছাকাছি নিয়ারেস্ট লোকেশান দোমোহনা। তো আপনারা যদি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে ব্যাক করেন তখন কিন্তু লাঞ্চ টাইম কিন্তু আপনারা এখানে লাঞ্চ কিন্তু খেয়ে দেখতে পারেন। 50 টাকা করে সবজি ভাত, যথেষ্ট ভালো, যথেষ্ট পরিমাণে ভাত দেবে। ভাতের কোয়ালিটি, চালের কোয়ালিটি খুবই ভালো এবং তার সঙ্গে সঙ্গে আপনার সবজি আর ডাল যথেষ্ট টেস্টি, আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, দুপুর 2টা বাজে, আমরা এখন আবার ড্রাইভ করব, সামনে কোনো একটা তেল পাম্পে ফুয়েল আপ করবো, তারপরে আবার এগোবো। শিলিগুড়ি খাপড়াই মোড় পর্যন্ত আসতেই কিন্তু আমাদের প্রায় 12টা 10-15 মতো বেজে গেছে। তারপরে কোথাও আর দাঁড়ায়নি তেমন, এক জায়গায় টয়লেট ব্রেক দিয়েছিলাম। তো শিলিগুড়ি খাপড়াইল মোড়ের পর থেকে আপ টু আপনাদের ডালখোলা পর্যন্ত, যেখানে আমি একটু আগেই আপনাদেরকে আমাদের লাঞ্চ টাইমের ভিডিওটা দেখালাম, সেখানে মোট টোটাল আপনাদের 2টো টোল পড়েছে। একটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা, যেখানে 95 টাকা টোল কেটেছে, এবং তারপরে পড়েছে আপনার সূর্যপুর টোল প্লাজা, যেখানে 100 টাকা টোল কেটেছে। আচ্ছা, এরপরেই আপনার সামনে খানিকক্ষণের মধ্যেই আর একটা টোল আমাদের পড়েছিল, মানে লাঞ্চের পরে, সেটা হচ্ছে বড়াই টোল প্লাজা, যেখানে 75 টাকা টোল কেটেছে। আর সামনে আপনাদের বাদবাকি টোলের বিবরণ আমি দিয়ে দেবো। আচ্ছা, ইউটিউবে কিন্তু আপনারা সবসময় দেখেছেন যে নর্থ বেঙ্গলে আসার এবং বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও অনেকে আপলোড করেছে, তো কিন্তু এইভাবে রিটার্ন জার্নির ভিডিও কিন্তু খুবই কম, মানে আপনারা দেখতে পাবেন, হয়তো সেরকম পাওয়াই যাবে না বলতে গেলে। তো সেই কারণে টোটাল আমি রিটার্ন জার্নিটাও দিচ্ছি। আসার জার্নিটা আপনাদেরকে নাইট জার্নি দেখিয়েছি এবং এটা হচ্ছে দিনের বেলায়। তো আমাদের অনেকটাই সময় লাগবে, পুরো হয়তো রাস্তাটা কভার আপ করা সম্ভব হবে না, যতটুকু পারবো ততটুকুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। সেকেন্ডলি হচ্ছে নর্থ বেঙ্গলে নেটওয়ার্কের ব্যাপারে আপনাদের বলে রাখি, মোটামুটি জিও 5G যদি ফোন আপনারা ইউজ করে থাকেন, 5G ফোন, জিও 5G সব জায়গাতেই ধরবে 19-20, মানে যতক্ষণ আপনারা গাড়ির ভেতরে আছেন, এপাশ ওপাশ যাতায়াত করছেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েট করবে। আর যদি আপনারা হোমস্টেতে ঢুকে যান, সেক্ষেত্রে আমি দেখলাম সব জায়গাতেই মোটামুটি টুকটাক 5G নেটওয়ার্ক ধরছে। আর আমরা যে কটা হোমস্টেতে থেকেছিলাম, প্রত্যেকটা হোমস্টেতেই কিন্তু মানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর ওভারঅল নেটওয়ার্ক কিন্তু মোটামুটি ভালো, যে একদম খুব ভালো তা কিন্তু নয়। এয়ারটেলের খুব একটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না পাহাড়ে উঁচুতে উঠলে, কিন্তু বাদবাকি আপনার জিও বলুন বা বিএসএনএল বলুন, মোটামুটি টুকটাক আছে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের পাহাড়ের সমস্ত কিছু রাস্তার সম্বন্ধে আমি দেখিয়েছি। পাহাড়ে গাড়ি চালানোর ক্ষেত্রে কি কি সতর্কতা পালন করতে হবে সেগুলো আমি টুকটাক বলেছি। আর এই যে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটায় একটু যখন আপনারা ফিরবেন বা যখন নর্থ বেঙ্গলে আসবেন, মানে খুবই এখানকার লোকেরা কি বলবো, মানে ট্রাফিক রুল তো মানেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই থেকে উল্টো পাল্টা দিক থেকে কিন্তু যে এসে পড়ছে, মানে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই দিক দিয়েও দেখা যাচ্ছে হট করে একটা আপনার ট্রাক্টর চলে আসছে, টোটো চলে আসছে, বাইক চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো রাস্তায় স্পিড কিন্তু মোটামুটি 80, 85, 90 মেনটেন করা যাচ্ছে। তার বেশি স্পিড আমি তুলতে বারণ করবো আপনাদেরকে। এই যে ব্যাপারটা বললাম, যে কারণের জন্য তুলতে বারণ করতে বলছি আপনাদেরকে। ওভারঅল রাস্তা কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু খাপড়াইল মোড় থেকে আপনার ইসলামপুর বাইপাস হয়েই কিন্তু ধরেছি। মাঝখানে আমি মনে করেছিলাম যে ওই ধানতলা যে রাস্তাটা আছে, বেঙ্গল টু বেঙ্গল হাইওয়ে, ওই রাস্তাটা ধরে আসবো বলে, কিন্তু পরে মনে করলাম যে না, হাইওয়ে ধরেই যাই, কেননা আমাদের সময় তো অনেকটাই লাগবে এখানে যেতে যেতে। আর মোটামুটি আপনাদের দার্জিলিংয়ে টোটাল 3টে ভিডিও আমি আপলোড করব বা করেছি। আপনারা প্রত্যেকটা ভিডিওতেই সমস্ত কিছু ইনফরমেশান যতটুকু আমি পেরেছি দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর আগে আপনারা রাস্তা দেখতে থাকুন, আমরা দেখা যাক কখন পৌঁছাতে পারি, কতক্ষণ সময় লাগে। মোটামুটি রাত্রি 1:30-2টো মতো বাজবে আশা করা যায়। এবার রাস্তায় যেতে যেতে হল্ট তো হবেই,
এই জার্নিটা অনেকটাই লম্বা জার্নি। সকাল ধরুন 7:40-এ আমরা হোমস্টে থেকে স্টার্ট করেছি। এবারে আমরা সামনের দিকে এগিয়ে দেখা যাক কতক্ষণ সময় লাগে। এবার কলকাতা থেকে নর্থ বেঙ্গল আসার দিনকে যে কটা টোল পড়েছিল প্রত্যেকটা টোলের বিবরণ আমি আগে দিয়েছি। তো যেহেতু আমরা কিষানগঞ্জে স্টে করেছিলাম, সেই কারণে আমাদের এই পশ্চিম মাদাতি টোল প্লাজাটা, যেটা আজকে আমি একটু আগে বললাম আপনাদেরকে, ওইটা ছিল না আমাদের রুটে। ওটা আমাদের কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার দিনকে আমাদের আরও একটা টোল পড়েছিল, সেটা হচ্ছে সাতভাইয়া টোল প্লাজা, যেখানে 60 টাকা কেটেছিল। তখন কিন্তু পশ্চিম মাদাতি টোল পড়েনি, যেহেতু আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো আজকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ফেরার দিনকে আর কি, ইসলামপুর বাইপাস হয়ে, সেখানে কিন্তু আমাদের ওই সাতভাইয়া টোলটা আর পড়েনি। আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে এসেছি, সেই কারণে আমাদের পশ্চিম মাদাতির টোলটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাওয়ার প্রথম টোল, যেখানে কিন্তু আমাদের 95 টাকা টোল কেটেছে। আচ্ছা, আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদের। দার্জিলিংয়ে আমরা যেদিনকে লোকাল সাইট সিন করেছিলাম, সেদিনকে টোটাল যে কটা লোকাল সাইট সিন করেছি তার এগেনস্টে আমাদের 80 টাকা গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ দিতে হয়েছে। এবং ড্রাইভার কত নিয়েছে না নিয়েছে সেই ব্যাপারটা আমি এখানে এক্সপোজ করতে পারবো না, একটা নির্দিষ্ট কারণের জন্য সেটা আমি এক্সপোজ করলাম না। আর সেকেন্ডলি হচ্ছে তিনচুলেতে আমরা যে ড্রাইভার হায়ার করেছিলাম, মানে সকাল টাইমে আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো, আফটার লাঞ্চ টাইমে আমাদের পরেও, লাঞ্চের পরেও কিন্তু অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। সেই হিসাবে টোটাল 4টে স্পট আমাদের দেখিয়েছে, আমাদের 700 টাকা চার্জ করেছে। এবং তিনচুলের ক্ষেত্রেও প্রত্যেকটা সাইট সিন যে আমরা ঘুরেছি কোনো প্রকার কিন্তু কোনো পার্কিং চার্জ আমাদের লাগেনি। এই হচ্ছে টোটাল বিবরণ আপনার দার্জিলিংয়ের, আপনার ড্রাইভারের পিছনের খরচ এবং তিনচুলের ড্রাইভারের পিছনের খরচ এবং মোটামুটি আপনার গাড়ি পার্কিংয়ের খরচ। দার্জিলিংয়ের ড্রাইভারের যে খরচটা হয়েছে সেটা আমি আগেই বলেছি যে আমি এক্সপোজ করতে পারবো না। তবে আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি আপনাদের পার্সোনাল ভেহিকেল নিয়ে যান, সেক্ষেত্রে যদি টাইগার হিল দেখতে চান, তাহলে কিন্তু আপনারা আপনাদের গাড়িতে করে কিন্তু টাইগার হিলে যেতে পারবেন না। এই টাইগার হিলে যাওয়ার জন্য কিন্তু সিন্ডিকেট চলে ওখানে। তো সিন্ডিকেটের আন্ডারে যে সমস্ত গাড়ি আছে সেই গাড়ি কিন্তু টাইগার হিলে যাওয়ার পারমিশন পাওয়া যাবে। সে আপনার গাড়ি যদি এসইউভি হোক আর অন্য কিছুই হোক না কেন, আপনি কিন্তু আপনার গাড়ি নিয়ে টাইগার হিলে যেতে পারবেন না, আপনাকে কিন্তু সিন্ডিকেটের গাড়ি নিয়ে যেতে হবে। আর ড্রাইভারের যে কস্টিংয়ের ব্যাপারটা আমি বললাম এক্সপোজ করতে পারবো না, সেই ব্যাপারটা একটা পার্সোনাল রিজনের জন্য বলুন, বা ড্রাইভার অর্থাৎ যিনি আমাদের হোটেলের মালিক ছিলেন কর্ণধার, ওনারও ব্যবসার খাতিরে কিন্তু আমি এটা এক্সপোজ করতে পারলাম না। সেই জন্য কিন্তু আমি অনেকটাই দুঃখিত আপনাদের কাছে।
গাইস, আমরা ঘরে ঢুকে গেছি আপনার অর্থাৎ 24 তারিখ রাত্রিবেলা 1:30টার দিক করে আমরা আমাদের ঘরে ঢুকে গেছি। আর গাড়িতে টোটাল কিলোমিটার আপনার রান হয়েছে 1564.4 কিলোমিটার। তা এই হচ্ছে আমাদের টোটাল নর্থ বেঙ্গলের কিলোমিটার রান হয়েছে। আর গাড়ি কীরকম কি মাইলেজ দিয়েছে, কত টাকা তেল লেগেছে, কত টাকা টোল কেটেছে, সে সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আগে জানিয়ে দেবো। রাত্রিবেলা প্রায় 1:30 আমরা এন্ট্রি করেছি ঘরে, সেই কারণে অত রাত্রি হয়ে গেছে বলে আমরা আর ভিডিও করতে পারিনি। সেই কারণে পরের দিন সকালবেলা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমরা 23 তারিখে সকাল 7:40 লেপচা জগৎ থেকে স্টার্ট করেছিলাম এবং পাহাড় থেকে নামতে নামতে প্রায় আমাদের সময় লেগে গিয়েছিল আপনাদের 11:30 থেকে 11:40 মতো। মাঝখানে আমরা পাইন ভিউ ফরেস্ট দেখেছি, 5 মিনিট সময়ের জন্য ওখানে আমরা হল্ট করেছিলাম। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আপনার হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা ভিউ পয়েন্টে কিছু টুকটাক কেনাকাটি করা বাকি ছিল, সেখানে আমরা মোটামুটি মিনিট 20 মতো সময় ওখানে স্পেন্ড করেছি কেনাকাটি করার জন্য। আর তারপরে আপনার ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে আপনার টিংলিং ভিউ পয়েন্ট। আচ্ছা, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম টিংলিং ভিউ পয়েন্টে। তো টিংলিং ভিউ পয়েন্টে আমরা মিনিট 15 মতো ব্রেক দিয়েছিলাম, যেখানে আই লাভ মিরিক লেখা আছে। সেখান থেকে বেরিয়ে মোটামুটি পাহাড়ি রাস্তা থেকে নামতে নামতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। আমরা শিলিগুড়িতে খাপরাইল মোড়ে যখন পাস করেছি, খাপরাইল মোড় থেকে আমরা ডান দিক নিয়েছি, তখন সেই জায়গাটা আমাদের বাজে 11:15 প্রায়। তো 11:15 থেকে মোটামুটি আমরা 1:30 পৌনে 2 নাগাদ ডালখোলায় এসে পৌঁছেছি। সেই ভিডিও আপনারা দেখতে পাবেন যে আমরা ডালখোলাতে কোন টাইমে ঢুকেছি। আর ডালখোলাতে একটা জায়গায় আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি, লাঞ্চের সমস্ত বিবরণ কিন্তু ভিডিওতে আপনারা দেখেছেন। দ্বিতীয় কথা হচ্ছে তারপর থেকে মোটামুটি আর সেইভাবে কোথাও ব্রেক দেওয়া হয়নি, এক টানাই বলতে গেলে প্রায় গাড়ি চালিয়েছি। মাঝে মাঝে ঘন্টা 2 ছাড়া ছাড়া একটু চায়ের ব্রেক নিতে হচ্ছে, কারণ নিজের তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। যাই হোক, সুস্থভাবে মানে স্বাভাবিকভাবে একদম ঘরে পৌঁছতে হবে এই টার্গেট নিয়েই আমি গাড়ি চালিয়েছি। আর কৃষ্ণনগরে ঢোকার পর থেকে বা নবদ্বীপ মোড় থেকে যখন আমরা রাইট টার্ন নিলাম টুয়ার্ডস গৌরাঙ্গ সেতুর দিকে, ওইখানটাতে এত পরিমাণে ট্রাফিক এবং তার উপরে 2টো রেলগেট পড়েছিল, সেই কারণে ওখানে আমাদের প্রচুর সময় গেছে। তারপরে আমরা নবদ্বীপ ঢুকে আমরা কিন্তু ডিনার করেছি আমরা। তারপরে নবদ্বীপ রাত্রিবেলা 9টার দিক করে ঢুকে আমরা ডিনার করেছি ওখানে, হালকা ফুলকা কিছু খাবার দাবার খেয়েছিলাম। সেখান থেকে মোটামুটি আপনার যতক্ষণ আমরা STKK রোডে ঢুকলাম, STKK রোডে ঢোকার পর থেকে এত পরিমাণে কুয়াশা যে যেখানে সময় লাগার কথা ঘন্টা 1.5 মতো আপ টু মগরা ফ্লাইওভার, সেখানে আমাদের সময় লেগে গেছে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। মানে আপনারা ভেবেই দেখতে পারেন যে নবদ্বীপ থেকে মানে আমার আসার দিনকে আমার ঘর থেকে আপ টু গৌরাঙ্গ ফ্লাইওভার পর্যন্ত অন্যান্য সময়ে আমি যেটুকু জানি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সময় লাগে, সেখানে আমি 3.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম। আর সেইটা আজকে ঘরে ফেরার সময় কিন্তু মানে প্রায় সেই 4.5 ঘন্টা সময়ই লাগলো, ট্রাফিকের জন্য বলুন বা রেলগেটে। তো যাই হোক, নবদ্বীপ মোড় থেকে রাত্রিবেলা 9:30টার সময় ডিনার করে আমরা যখন ওখান থেকে স্টার্ট করলাম 10:30, 11:30, 12:30, 1:30 মানে প্রায় 4 ঘন্টা লেগে গেছে যতক্ষণ না মগরা ফ্লাইওভার পৌঁছলাম। আর মগরা ফ্লাইওভার পৌঁছে যাওয়ার পর থেকে তো আর বেশি রাস্তা নয়, 50 কিলোমিটার রাস্তা আপ টু আমাদের ঘর পর্যন্ত। তো ওই লম্বা রাস্তাটা কিন্তু অতটা আপনার ট্রাফিকও পাইনি, ট্রাফিক নেই বলতে গেলেই চলে, এবং আপনার কুয়াশাও সেই হারে পাইনি। মানে ওই জায়গাটা বেশ ভালো টানতে পেরেছি, সেই কারণে রাত্রিবেলা পাক্কা 1:30 নাগাদ আমি আমার শহরে প্রবেশ করে যাই, আন্দুলে আমি প্রবেশ করে গেছি। আর দ্বিতীয় কথা বলতে যে রাস্তার মধ্যে কোথায় কি টোল পড়ছে কি না পড়ছে, টোলে কত টাকা কি কাটছে না কাটছে, তার সমস্ত আমি রাস্তার যে ভিডিও আমি রেকর্ড করেছি সেখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু। টোটাল খরচের ব্যাপার, মানে তেলে কত টাকা খরচ পড়লো, টোলে কত টাকা খরচ পড়লো, আমরা যে থাকলাম সেখানে থাকা খাওয়ার পিছনে আমাদের 3 জনের মানে আমার ওয়াইফের এবং আমার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চার যে মেয়ের যে খরচ পড়েছে সবকিছু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবং আর ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।